ভারতের এই ম্যাপটা তো আমাদের সবার চেনা, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে রাজ্যগুলোর বর্ডার, এই দাগগুলো কি একদম পার্মানেন্ট, নাকি এগুলোকে চাইলেই বদলে ফেলা যায়? চলুন আজ এই ব্যাপারটাই একটু ভেঙে বোঝা যাক। তো আসল প্রশ্নটা ঠিক এটাই, এই যে ম্যাপটা আমরা দেখছি এর ভেতরের দাগগুলো বদলানোর নিয়মকানুনটা আসলে কি, মানে এই ক্ষমতাটা ঠিক কার হাতে? দেখুন, ভারতের এই ম্যাপটা বোঝার জন্য আগে দুটো জিনিস বুঝতে হবে। একটা হলো রাজ্য মানে স্টেট, আর অন্যটা হলো কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি। এই দুটোর মধ্যে তফাৎটা ধরতে না পারলে বর্ডার বদলানোর পুরো খেলাটাই বোঝা মুশকিল। প্রথমে আসি রাজ্যের কথায়। রাজ্য মানে কি? সোজা কথায় একটা ইউনিট যার নিজের সরকার আছে, একজন মুখ্যমন্ত্রী আছেন, পুলিশ, এডুকেশন, হেলথ, এই সব কিছুর ওপর আইন বানানোর ক্ষমতা থাকে রাজ্যের বিধানসভার। মানে পশ্চিমবঙ্গ বা মহারাষ্ট্রের কথা ভাবলেই ব্যাপারটা একদম পরিষ্কার। আর ঠিক এর উল্টোটা হলো ইউনিয়ন টেরিটরি। নাম শুনেই বোঝা যাচ্ছে এগুলো সরাসরি কেন্দ্র সরকার চালায়। রাষ্ট্রপতি এখানে একজন প্রশাসক বা লেফটেন্যান্ট গভর্নরকে অ্যাপয়েন্ট করেন, আর আইন কানুন বানানোর কাজটা করে আমাদের পার্লামেন্ট। তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? একদিকে রাজ্য যার নিজের সরকার, নিজের আইনসভা, মানে অনেকটাই অটোনমি, আর অন্যদিকে ইউনিয়ন টেরিটরি যার লাগামটা সরাসরি দিল্লির হাতে। হ্যাঁ, এর মধ্যে অবশ্য দিল্লি আর পুদুচেরির মতো কয়েকটা ব্যতিক্রম আছে, যাদের আবার নিজস্ব বিধানসভা আছে। আচ্ছা, তাহলে পার্লামেন্ট যে এই রাজ্যগুলোর সীমানা বদলে দেয়, এই ক্ষমতাটা তারা পায় কোত্থেকে? এর উত্তরটা কিন্তু আমাদের সংবিধানেই লেখা আছে, একদম শুরুতে প্রথম 4টে আর্টিকেলের মধ্যে। চলুন দেখি কি বলছে সেই নিয়মগুলো। সংবিধানের 1 নম্বর আর্টিকেল শুরুতেই বলে দিচ্ছে যে ভারত হলো একটা ইউনিয়ন অফ স্টেটস, মানে রাজ্যগুলোর একটা ইউনিয়ন। এই আর্টিকেলেই দেশের নাম আর কোন কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরি এর অংশ তার পুরো লিস্ট দেওয়া আছে। আর এই ইউনিয়ন শব্দটা কিন্তু এমনি এমনি ব্যবহার করা হয়নি। ডক্টর বি.আর. আম্বেদকর খুব পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন ব্যাপারটা। তিনি বলেছিলেন এটা ফেডারেশন নয়, এটা ইউনিয়ন, কারণ এখান থেকে কোনো রাজ্যের বেরিয়ে যাওয়ার অধিকার নেই, মানে ভারত অখণ্ড, অবিভাজ্য। এখানে না একটা খুব ইন্টারেস্টিং আইনি ব্যাপার আছে। ইউনিয়ন অফ ইন্ডিয়া আর টেরিটরি অফ ইন্ডিয়া দুটো শুনতে একরকম লাগলেও এক নয়। ইউনিয়ন অফ ইন্ডিয়া মানে শুধু রাজ্যগুলো, কিন্তু টেরিটরি অফ ইন্ডিয়া হলো একটা অনেক বড় ছাতার মতো, যার নিচে রাজ্য, ইউনিয়ন টেরিটরি, এমনকি ভবিষ্যতে যদি কোনো নতুন এলাকা ভারতের অংশ হয় সেটাও চলে আসবে। তাহলে মানচিত্র বদলানোর আসল ক্ষমতাটা কোথায়? সেটা আছে আর্টিকেল 2 আর 3-এ। আর্টিকেল 2 পার্লামেন্টকে ক্ষমতা দেয় কোনো নতুন রাজ্যকে ভারতের মধ্যে নিয়ে আসার, যেমন ধরুন 1975 সালে সিকিমকে আনা হয়েছিল। আর আর্টিকেল 3 হল আসল খেলোয়াড়। এটা দিয়ে পার্লামেন্ট যে কোনো রাজ্যের বর্ডার, নাম, এলাকা সব কিছু বদলে দিতে পারে। কিন্তু এত বড় একটা ক্ষমতা, এটা কিভাবে ব্যবহার করা হয়? এর একটা প্রসেস আছে। 1, রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া এই বিল পার্লামেন্টে আসতেই পারবে না। 2, যে রাজ্যের বর্ডার বদলানো হচ্ছে, বিলটা তাদের বিধানসভার কাছে পাঠানো হবে মতামত জানার জন্য। কিন্তু এখানেই আসল টুইস্ট। রাজ্য বিধানসভা কি মত দিল সেটা মানতে পার্লামেন্ট কিন্তু বাধ্য নয়, মানে ফাইনাল কলটা সবসময় পার্লামেন্টের হাতেই। এখন মনে হতেই পারে আমাদের সংবিধান নির্মাতারা কেন্দ্রকে এত ক্ষমতা কেন দিলেন? এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের ইতিহাসে। ভাবুন তো একবার, 1947 সালে দেশ যখন স্বাধীন হয়, তখন 500রও বেশি ছোট ছোট দেশীয় রাজ্য ছিল। এই সবগুলোকে এক করে একটা অখণ্ড ভারত গড়ার জন্য কেন্দ্রের হাতে এই ক্ষমতা থাকাটা তখন ভীষণ দরকার ছিল। এই তো গেল থিওরির কথা। এবার চলুন একটা রিয়েল লাইফ উদাহরণ দেখা যাক। এই সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করার সবচেয়ে সাম্প্রতিক আর বড় উদাহরণ হল জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে ঘটনাগুলো কিন্তু খুব দ্রুত ঘটেছিল। 2018-তে রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়া হল, 2019-এ 370 ধারা বাতিল হল, আর ঠিক তারপরেই গোটা রাজ্যটাকে পুনর্গঠন করে দুটো আলাদা ইউনিয়ন টেরিটরি বানিয়ে দেওয়া হল, জম্মু ও কাশ্মীর আর লাদাখ। তো এই পুনর্গঠনের ফলে কি হল? জম্মু ও কাশ্মীর একটা রাজ্য থেকে ইউনিয়ন টেরিটরি হয়ে গেল, যদিও সেখানে একটা বিধানসভার প্রভিশন রাখা হয়েছে। আর লাদাখকে বানানো হল আরেকটা ইউনিয়ন টেরিটরি, তবে সেখানে কোনো বিধানসভা নেই। এখানে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে, যেহেতু বলা হচ্ছে জম্মু ও কাশ্মীরে বিধানসভা থাকবে, তাহলে কি সেখানে এখন একটা নির্বাচিত সরকার আছে? মানে অ্যাসেম্বলি কি কাজ করছে? উত্তরটা হল না। সংবিধানে বিধানসভার ব্যবস্থা রাখা হলেও সেখানে এখনও কোনো নির্বাচনই হয়নি। তাই বাস্তবে জম্মু ও কাশ্মীর এখনও লেফটেন্যান্ট গভর্নরের শাসন ব্যবস্থার অধীনেই চলছে, কোনো ফাংশনিং অ্যাসেম্বলি নেই। এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ধারণার দিকে নিয়ে যায়।
একটা কনসেপ্ট যা ভারতের পুরো রাষ্ট্র কাঠামোর একেবারে গোড়ায় রয়েছে। এই যে জম্মু ও কাশ্মীরের ঘটনা আর সংবিধানের এই আর্টিকেলগুলো, এসব কিছু মিলিয়ে ভারতের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে একটা মূল কথা স্পষ্ট হয়ে যায়, আর সেটা হলো ভারত হল অ্যান ইনডিভিজিবল ইউনিয়ন অফ ডিস্ট্রাক্টেবল স্টেটস। বাংলায় বললে বিনাশযোগ্য রাজ্যের এক অবিভাজ্য ইউনিয়ন। কথাটা শুনতে একটু জটিল লাগলেও মানেটা খুব সোজা। ইউনিয়ন মানে গোটা দেশটা, অবিভাজ্য, একে ভাঙা যাবে না। কিন্তু এর ভেতরের রাজ্যগুলো ডিস্ট্রাক্টেবল, মানে সেগুলোকে পার্লামেন্ট চাইলে ভাঙতে পারে, গড়তে পারে, বদলাতে পারে। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই থেকে যায়, কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতার এই যে ব্যালেন্স, এটা ভারতের ভবিষ্যতের ম্যাপের জন্য ঠিক কী মানে রাখে? দেশের একতা রক্ষার জন্য কেন্দ্রের এই ক্ষমতাটা হয়তো জরুরি, কিন্তু রাজ্যের অধিকারের নিরিখে এর সীমাটা ঠিক কোথায় টানা উচিত? এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে আলোচনা চলতেই থাকবে।